গল্পপটের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি নতুন বছরের প্রথম দিনটা তোমাদের ভালো কেটেছে এবং প্রার্থনা করি আগামী দিনগুলো যেন ভালো কাটে। গল্পপটের গল্পের আসরে আজ তোমরা শুনবে শ্রী স্বপন কুমারের লেখা গোয়েন্দা দীপক চ্যাটার্জি ও বাজ পাখির আবির্ভাব গল্পটির দ্বিতীয় পর্ব। গল্পটির প্রথম পর্ব যারা এখনো শোনোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন, আই বাটন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রইল। গল্পটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তাহলে শুরু হচ্ছে শ্রী স্বপন কুমারের লেখা গোয়েন্দা দীপক চ্যাটার্জি ও বাজ পাখির আবির্ভাব গল্পটির দ্বিতীয় পর্ব। নৈশ আহার শেষ করে দীপক চ্যাটার্জির সহকারী রতনলাল তাদের সদ্য নেওয়া ফ্ল্যাটে শয্যার উপর দেহটা এলিয়ে দিল। তার মাথার মধ্যে তখন দ্রুত বয়ে চলেছে অজস্র চিন্তা। সামান্যতম নিদ্রা আকর্ষণও তার হল না। সন্ধ্যার সময় সে হ্যাপি ভ্যালির কাছে ভিখারিটার ছদ্মবেশে পাহারা দিচ্ছিল। তারপর পলায়নরত বার্মিজটি পিকাডিলি স্কোয়ারের দিকে গেছে এই কথাটা দীপককে সে জানালো। সে জানে দীপক পুলিশ অফিসে গেছে, কিন্তু সেখান থেকে একজন বার্মিজের ছদ্মবেশে সে যে কোথায় গেল তার আর কোনো পাত্তা নেই। অবশ্য রতনের কাছে এসব ব্যাপার নতুন নয়। কাজের সূত্রে দীপক যে মাঝে মাঝেই অদৃশ্য হয় এবং কিভাবে দিনের পর দিন ছদ্মবেশে অজ্ঞাতবাস করে এসব অনেক কথাই সে জানে। কিন্তু তবু এই সুদূর বর্মা মুলুকে এত বড় শক্তিশালী একটা দলের বিরুদ্ধে লড়তে হলে যে রীতিমতো প্রস্তুত হয়ে নামতে হবে সেই কথাও তার অজ্ঞাত নয়। চিন্তার ফাঁকে সবেমাত্র চোখ দুটো একটু বুজে এসেছে এমন সময় বাইরে কোথা থেকে যেন ভেসে এলো একটা ভয়ার্ত নারীকণ্ঠের আর্তনাদ। কে যেন চিৎকার করে বলছে, হেল্প হেল্প, কি কোথায় আছো, বাঁচাও। এক লাফে রতন বিছানা ছেড়ে নামল। তারপর জানালা দিয়ে যতদূর দৃষ্টি চলে চোখকে মেলে ধরল। সে মনে মনে ভাবল সে অপ্রকৃতস্থ হয়নি তো, সে কি ঠিক শুনেছে? সুদূর এই বর্মা মুলুকে এ কোন বাঙালি নারীর করুণ আর্তনাদ সে শুনতে পেল। হেল্প হেল্প, কিন্তু না, কি কোথায় আছো, রতনের কোনো ভুল হয়নি। ওই তো আবারও শোনা গেল সেই আর্তকণ্ঠ। সেই আর্তনাদ ধ্বনিত হয়ে যেন দিক দিগন্তকে আচ্ছন্ন করে ফেলল। ঊর্ধ্বশ্বাসে নিচে ছুটে গিয়ে রতন এক দৌড়ে পথে নামল। আকাশে তখন শুক্লা ত্রয়োদশীর চাঁদ, জ্যোৎস্নায় আলোকিত চারিদিক। শব্দ লক্ষ্য করে এগিয়ে গিয়ে সে পড়ল একটা সরু গলিতে। চাঁদের আলো যেন অনেক কষ্টে সেখানে প্রবেশ করছে। রতনের চোখে পড়ল একটি যুবতীকে দুটো মুখোশধারী লোক প্রাণপণে একটা মোটর গাড়িতে তোলবার চেষ্টা করছে। মেয়েটির মুখ বাঁধা হয়ে গেছে, তবু মুক্ত হওয়ার জন্য সে প্রাণপণ চেষ্টায় হাত পা ছুঁড়ছে। রতনের দেহের সমস্ত রক্ত যেন মাথার মধ্যে গিয়ে পৌঁছেছে। ক্ষিপ্র হিংস্র শার্দুলের মতো তার মুখ দিয়ে বের হলো একটা হুঙ্কার, এই ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি ওকে। আর তারপর এক লাফে সে লোক দুটিকে অতর্কিতে আক্রমণ করল। প্রথম লোকটি সবে ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু তার হতচকিত ভাবটা কাটেনি তখনও। তাকে প্রস্তুত হবার মুহূর্ত মাত্র অবকাশ না দিয়ে রতনের সুপুষ্ট হাতের একটা বজ্র মুষ্টি তার চোয়ালে এসে পড়ল। লোকটা দম দেওয়া পুতুলের মতো বার কয়েক ঘুরপাক খেয়ে পথের ওপর লুটিয়ে পড়ল। রতন বুঝতে পারল তার জ্ঞান ফিরে পেতে অন্তত আধ ঘন্টার প্রয়োজন হবে। অন্যদিকে দ্বিতীয় লোকটি ততক্ষণে একটা ছোড়া কোমর থেকে টেনে বের করে সদম্ভে এবং সবেগে ঝাঁপিয়ে পড়ল রতনকে লক্ষ্য করে। তবে রে বেটা! কিন্তু রতন পূর্ব হতেই প্রস্তুত ছিল। ধাঁ করে সে একপাশে সরে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে টাল সামলাতে না পেরে লোকটি একেবারে পপাত ধরণী তলে। রতন এই সুযোগেরই অপেক্ষা করছিল। লোকটি উঠে দাঁড়াবার পূর্বেই সে তার উপর চেপে বসে তার হাত থেকে ছোড়াটা এক প্যাঁচে কেড়ে নিল।
তারপর এত জোরে তার কণ্ঠনালী চেপে ধরল যে তার জ্ঞান হারাতে আর আধ মিনিটও লাগল না। রতন এবার মেয়েটির দিকে চাইল। মেয়েটি বাঙালি, বেশ লম্বা, দোহারা ও সুন্দরী। মেয়েটির দেহে অপূর্ব লাবণ্য সম্ভার, তাকে পাঞ্জাবি কিংবা পার্সি মনে করাও বিচিত্র নয়। রতন জিজ্ঞাসা করল, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও চোট লাগেনি তো? না না, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। রতন একটু ভালো করে লক্ষ্য করে দেখল যে মেয়েটির চোখে মুখে কেমন যেন একটা ভয়ের ছবি। সাহস দিয়ে সে বলল, দেখুন, আমিও বাঙালি, তাই ভয় না পেয়ে আপনি আপনার সমস্ত কথা আমাকে খুলে বলতে পারেন। এক কাজ করি, আপনার আপত্তি না থাকলে আমরা বরং ভেতরে গিয়ে বসি, ওখানেই নয় সব কথা আলোচনা করা যাবে। আসুন। ভিতরে গিয়ে দুখানা চেয়ারে দুজনে বসে পড়ল। রতন বলল, আপনি নিশ্চয়ই বিখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জির নাম শুনেছেন। আমি তারই বন্ধু এবং সহকারী রতনলাল। সুতরাং আপনি আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে সব কথা বলতে পারেন। মেয়েটির ভাবভঙ্গি দেখে বোঝা গেল যে সে কিছুটা আশ্বস্ত হয়েছে। একটু থেমে সহানুভূতিপূর্ণ কণ্ঠে রতন সমস্ত ঘটনাটা জানতে চাইল। মেয়েটি সংক্ষেপে জানালো যে তার নাম মিস অনিতা সেনগুপ্তা। ছোটবেলা থেকেই সে মাতৃহীনা, তার ভাই কিংবা বোন কেউ নেই। বাবা বছরাষ্টেক হলো বর্মায় চাকরি করছেন। তাকে এই 8 বছর বর্মাতেই কাটাতে হয়েছে তার বাবার সঙ্গে। মাসখানেক আগে তার বাবা রেঙ্গুনের বাইরে কোথায় গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পর তিনি যেন একটা অন্য মানুষ হয়ে গেছেন। সর্বদা কেমন যেন সচকিত, সন্ত্রস্ত একটা ভাব। শরীরটাও দিনের পর দিন ভেঙে পড়ছিল, অথচ জিজ্ঞাসা করলে কোনো উত্তরই দিতেন না। শুধু বলতেন, মারে মা, আমার বুঝি আর বেশি দিন মেয়াদ নেই রে, বেশি দিন মেয়াদ নেই, না বেশি দিন মেয়াদ নেই রে। দিন 3 আগে এক ভদ্রলোক বাবার সঙ্গে দেখা করতে আসেন। বাবা তার সঙ্গে একান্তে কিছু আলোচনা করেন। ভদ্রলোক মিনিট 15 পর বেরিয়ে যান। এর কিছুক্ষণ পরে আমি ঘরে প্রবেশ করে দেখি বাবা মৃত অবস্থায় ফাঁসির দড়িতে ঝুলছেন। ডাক্তারের মতে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু আমার ধারণা তিনি খুন হয়েছেন। এমন সময় রতন হঠাৎ টেবিলের ড্রয়ার থেকে রিভলভারটা বের করে জানালা লক্ষ্য করে সেটা উঁচিয়ে বলল, যেখানে দাঁড়িয়ে আছিস চুপচাপ দাঁড়িয়ে থাক, একটুও নড়লে কি চালাকি করলে কুকুরের মতন গুলি করে মারব। জানলার আড়ালে দাঁড়িয়ে থাকা সেই লোকটি এই বিপাকে পড়ে আর পালাতে পারল না। রতন রিভলভারটা তার বুক লক্ষ্য করে উঁচিয়ে ধরে তাকে ঘরের ভেতরে টেনে নিয়ে এলো। তারপর বলল, কি বাছাধন, খুব তো গোয়েন্দাগিরি করছিলে, তা এবার মুখ খুলবে নাকি ঘা কতক দিতে হবে? হ্যাঁ? লোকটি রেগে উঠে বার্মিজ ভাষায় বলতে শুরু করলো, এ কি ধরনের অসভ্যতা? একজন ভদ্রলোককে আপনি এইভাবে অপদস্থ করতে পারেন না। ওরে বাবা, ভদ্রলোক? তা ভদ্রলোককে অভ্যর্থনা করার জন্য পুলিশ ডাকবো নাকি? এখনো বলছি, সোজা কথায় সব কথা বল, না হলে কিন্তু। এই বলে রতন একটা আলপিন ফুটিয়ে দিল তার আঙুলে। লোকটা যন্ত্রণায় চিৎকার করে উঠে বলল, ছাড়ো ছাড়ো বলছি, আমি রাজি আছি, আমি সব কথা বলতে রাজি আছি, ছাড়ো ছাড়ো। কিন্তু কিন্তু আমি সব কথা বললে ওরা আমাকে আস্ত রাখবে না, মেরে ফেলবে আমাকে। এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। তুমি যদি সত্যি কথা বলো যে কে তোমাকে এখানে দাঁড়াতে বলেছিল আর তাদের আস্তানা কোথায়, তাহলে তাদের হাত থেকে তোমাকে আমি রক্ষা করব, আর তার সঙ্গে 100 টাকা পুরস্কারও দেব। এবার বলো। লোকটি বার কয়েক একটু ইতস্তত করে বলতে শুরু করলো, আমাকে উপযুক্ত টাকা দিয়ে একজন লোক নিযুক্ত করেছিল আপনাদের সমস্ত কথাবার্তাগুলো শুনবার জন্য। আর সেই লোকটিকে জানেন? সেই লোকটি হচ্ছে বিখ্যাত। তার কথা শেষ হলো না। শোনা গেল একটা অস্পষ্ট হিস শব্দ, আর সঙ্গে সঙ্গে একটা তীব্র আর্তনাদ। লোকটা লুটিয়ে পড়ল। রতন রিভলভারটা বাগিয়ে ধরে ছুটে গেল।
দেখা গেল একজন লোক সর্বাঙ্গ কালো পোশাকে আবৃত। সে দৌড়ে একটা মোটরে ঝাঁপ দিয়ে উঠে পড়ল। মোটরটি যেন প্রস্তুত হয়েছিল, তীব্র বেগে ছুটে চলে গেল নাগালের বাইরে। অপসৃয়মান মোটরটির দিকে চেয়ে রতন দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবল, এই যে একটি এত বড় সুসংবদ্ধ দলের বিরুদ্ধে তাদের সংগ্রামের শুরু হয়েছে, এর শেষ কোথায়? চোখের সামনে এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় অনিতা কেমন যেন আড়ষ্ট নির্জীবের মতন হয়ে পড়েছিল। তার দিকে চেয়ে রতন প্রশ্ন করল, অনিতা দেবী, এই অবস্থায় আপনার বাড়ি যাওয়া ঠিক হবে না। আর আমিও এখানে নতুন, তাই আপনার সন্ধানে যদি কোনো নিরাপদ আশ্রয় থাকে তাহলে আমাকে বলতে পারেন। মেয়েটি মুহূর্তের জন্য কি যেন চিন্তা করে বলল, দুনিয়ায় আমার প্রতি সমবেদনা জানাবার মতন একজনই আছেন, আমার বাবার বন্ধু, বিখ্যাত অ্যাটর্নি মিস্টার পট্টবী। সুদূর ভারত থেকে তিনি এখানে প্র্যাকটিস করতে এসেছেন। বাবার সমস্ত কাজও তিনিই পরিচালনা করতেন। আমার মনে হয় তাকে যথেষ্ট বিশ্বাস করা যায়। তার বাড়িটা কোথায়? তিনি থাকেন ব্লু ভিউ অ্যাভিনিউতে। ঠিক আছে, চলুন। রাত 12টার পর রেঙ্গুনের পথঘাটে তখন জনমানবের লেশমাত্র আর অবশিষ্ট নেই। অনিতাকে নিয়ে রতন যখন মোড়ের মাথায় ট্যাক্সিতে চেপে বসল, তখন দু একটা চলমান ট্যাক্সি বা রিক্সা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। রতন ও অনিতাকে নিয়ে ট্যাক্সি চলতে শুরু করা মাত্রই রতনের কি একটা যেন মনে হলো। সে পিছনে ফিরে চেয়ে দেখল যে তার ধারণা একদম ঠিক। তার গাড়ি থেকে হাত 25 দূরে নিকোষ কালো রঙের আর একটা মোটর গাড়ি নিঃশব্দে তাদের অনুসরণ করে চলেছে। তার হেডলাইটের একটি মাত্র আলো যেন আহত ক্ষিপ্ত শার্দুলের মতো হিংস্র ক্ষোভে দপদপ করে জ্বলছে। একটা অজানা ভয় রতনের দেহের উপর পরশ বুলিয়ে দিল, কিন্তু পাছে অনিতা ভয় পায় তাই এই সম্বন্ধে সে কিছুই বলল না। গাড়িখানা ছুটে চলেছে উল্কার গতিতে। পথের দুধারে গাছের সারি, আর তারই মাঝ দিয়ে দীর্ঘ সর্পিল পথ এঁকে বেঁকে চলেছে, ঠিক যেন কোনো অতিকায় অজগর নৈশ অন্ধকারে শিকারের প্রত্যাশায় ওঁত পেতে রয়েছে। দূরে দূরে আলোকস্তম্ভগুলি ক্লান্ত নিস্তব্ধ প্রহরীর মতো ঝিমিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাতে অন্ধকার মোটেই দূর হয়নি। রতন অনিতার দিকে চেয়ে অনেকটা যেন অকারণেই ড্রাইভারকে আদেশ দিল, এ ভাই, আর একটু জোরে চালাও। গাড়িখানা একটা ঝাঁকি দিয়ে তীব্র বেগে ছুটে চলল গতিসীমার কোনো বাঁধন না মেনে। রতন পিছনে ফিরে মনোযোগ দিয়ে দেখল পিছনের গাড়িখানাও প্রাণপণে তাদের অনুসরণ করে চলেছে। ক্ষিপ্রতার গতি, কিন্তু ঠিক পেছন ছাড়া পাশ কাটিয়ে এগিয়ে যাবার কোনো ইচ্ছা তাদের নেই। হেডলাইটের উজ্জ্বল আলোটি নিভে গিয়ে পেছনের গাড়িটাকে একটা চলমান বিরাট দৈত্যের মতোই দেখতে লাগছে। এইভাবে কতক্ষণ প্রতিযোগিতা চলল তার ঠিক নেই, কিন্তু অনিতা একটু পরেই রতনকে লক্ষ্য করে বলল, এবার বাঁ দিকে ঘুরে থামতে বলুন। এ ভাই, এখানে দাঁড় করাও। পিছনের গাড়িটা তাদের পাশ কাটিয়ে বেরিয়ে গেল। রতনের মাথার মধ্যে যেন হু হু করে দ্রুত চিন্তার স্রোত বয়ে চলেছে। অনিতার সঙ্গে সে গিয়ে বাড়িটার সামনে দাঁড়ালো। কাঠা 5 জমির ওপর দোতলা বাড়ি, সামনে ছোট্ট একটা অর্চার্ডের মতো ঘেরা জমি। বাড়িখানা হালকা হলেও তার মধ্যে গৃহস্বামীর যথেষ্ট রুচির পরিচয় পাওয়া যায়। ভেতরে প্রবেশ করে অনিতা কলিং বেলটা টিপল।
কিছুক্ষণ পরেই দরজা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি বার্মিজ ভৃত্য। অনিতা রতনকে নিয়ে বাইরের ঘরটায় বসল। মিস্টার পট্টাভিকে খবর দিতে বলা হলো। মিনিট 20 পরে যে ভদ্রলোক ঘরে এসে প্রবেশ করলেন তাকে দেখে একজন অভিজাত শ্রেণীর বলেই মনে করা স্বাভাবিক। রতন হাত দুটো কপালে ঠেকিয়ে আবার চেয়ারে বসে পড়ল। মিস্টার পট্টভির নিদ্রাজড়িত চোখে ততক্ষণে বিস্ময়ের ঢেউ খেলে গেছে। তিনি বললেন, মিস অনিতা, তুমি এত রাত্রে? কি ব্যাপার? আর আপনাকে তো ঠিক চিনলাম না। রতন হেসে বলল, আসলে উনি দিন কয়েকের জন্য আপনার এখানে থাকতে চান। ওর বাবার মৃত্যুর পর ওই বাড়িতে একাকী থাকা ওর পক্ষে খুব কষ্টকর হয়ে উঠছে। আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। না না, মোস্ট গ্ল্যাডলি। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আপনার পরিচয়? রতন হেসে বলল, অনিতা দেবী, আপনি বরং এবার ভেতরে গিয়ে একটু বিশ্রাম নিন। মিস্টার পট্টভির সঙ্গে আমি গোপনে কয়েকটা কথা বলতে চাই। অনিতা উঠে ভিতরে গেল। মিস্টার পট্টভি, আই এম ফ্রম ইন্ডিয়া। আমি ডিটেকটিভ দীপক চ্যাটার্জির বন্ধু এবং সহকারী রতনলাল। একটা কেসের ব্যাপারে আমরা এখানে এসেছি, অ্যান্ড আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি কোঅপারেট উইথ আস। সার্টেনলি, বলুন না, আপনি কি জানতে চান বলুন। রতন বারেকের জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে মিস্টার পট্টভির দিকে চেয়ে তার মনের অন্তঃস্থল পর্যন্ত বেশ স্পষ্ট করে দেখে নিল। তারপর স্পষ্ট কথায় বলল, দেখুন মিস্টার পট্টভি, মিস অনিতা সেনগুপ্তের বিরুদ্ধে একটা সুসংবদ্ধ এবং বিপজ্জনক দল ষড়যন্ত্র শুরু করেছে। আপনি কি তাকে সাহায্য করতে প্রস্তুত আছেন? দেখুন মিস্টার রতনলাল, মিস্টার সেনগুপ্ত আমার অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। আমার দৃঢ় বিশ্বাস তার মৃত্যুর মধ্যে একটা রহস্য আছে। আমি জানি যে অনিতা এই বিষয়ে জড়িয়ে পড়েছে, যদিও কিভাবে তা বলতে পারবো না। তবে তাকে সমস্ত রকমভাবে সাহায্য করতে আমি প্রস্তুত আছি। আচ্ছা, অনিতা দেবী তো ওর বাবার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওর বাবার বাড়ি এবং 1010 টাকার ব্যাংক অ্যাকাউন্ট সবই ও পাবে। কিন্তু আমার কি মনে হয় জানেন মিস্টার রতনলাল, এই সমস্ত সামান্য জিনিস ছাড়াও এমন কোনো বড় জিনিস থাকতে পারে যার জন্য একটা এত বড় দস্যু দলের নজর ওর ওপর পড়েছে। আচ্ছা মিস্টার পট্টভি, মিস্টার সেনগুপ্তের জীবনে কোনো রহস্যজনক অধ্যায় ছিল বলে কি আপনার মনে হয়? ঠিক বলতে পারছি না রতনবাবু, তবে মৃত্যুর কিছুদিন পূর্বে তিনি যে বেশ একটু বিচলিত হয়ে পড়েছিলেন তা আমার দৃষ্টি এড়ায়নি। একবার তার মুখে যেন বাজ পাখি নামে একটা দস্যু দলের কথাও শুনেছিলাম, কিন্তু দুটোর মধ্যে কোনো সামঞ্জস্য আছে কি না তা আমি বলতে পারবো না। রতন যেন আনন্দে নেচে উঠল। এটাই আমি আন্দাজ করেছিলাম মিস্টার পট্টভি। তাছাড়া আমার কি মনে হয় জানেন, এমন একটা কিছু মিস্টার সেনগুপ্তের দখলে ছিল যার দাম হয়তো কয়েক লক্ষ টাকার কম নয়, আর এখন বোধহয় সেই রহস্যটি অনিতা দেবী জানেন। তাই তাকে হস্তগত করার জন্য শত্রুপক্ষ আপ্রাণ চেষ্টা শুরু করেছে। যাই হোক, সে ব্যাপারে না হয় পরে আলোচনা করব। আজ রাতটা আপনারা একটু সাবধানে থাকবেন মিস্টার পট্টভি। গুড নাইট। রতনবাবু, মৃত্যুকে আমি ভয় করি না, শুধু এইটুকুনি বিশ্বাস রাখবেন যে শত্রুর চেষ্টাকে ব্যর্থ করতে আমার তরফ থেকে কোনো যত্নের অভাব হবে না। আচ্ছা, গুড নাইট রতনবাবু। অন্যদিকে শত্রুর চক্রান্তে এভাবে বন্দী হয়ে দীপক কেমন যেন হতভম্ব হয়ে পড়েছিল। হাতে গুলি ভরা রিভলভার, সামনে শত্রুর অট্ট হাসি, অথচ তার কিচ্ছু করার নেই। স্বচ্ছ কাঁচের মতন বস্তু নির্মিত যে দেওয়ালটা তাকে ঘিরে রেখেছে তা গুলির দ্বারা ভঙ্গুর নয়, সেই প্রমাণ সে আগেই পেয়েছে। অথচ সে জানে এইভাবে কয়েক ঘন্টা থাকলেই ধীরে ধীরে বাতাসের অক্সিজেনের অভাবে সে মৃত্যুর কবলে ঢলে পড়বে। কি করা উচিত তা স্থির করা দীপকের পক্ষে অসম্ভব হয়ে উঠল। ভাবনাগুলো
সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে তার। যে লোকটি পাহারা দিচ্ছিল তার বয়স 50-এর কাছাকাছি, মোটাসোটা গরম, ঘাড়ে গর্দানে মিশে গেছে, মাথায় ঘন চুল, নাক চ্যাপটা, মুখে অজস্র বসন্তের দাগ তার চেহারাকে যেন আরও ভয়ঙ্কর ও রহস্যপূর্ণ করে তুলেছে। ওধারে একটা ঘড়ি চলছে টক টক করে। লোকটা দীপকের হতাশাপূর্ণ ভাবের দিকে চেয়ে মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে গেল। সেই হাসিটাও যেন তীক্ষ্ণধার ছুরির ফলার মতোই বিভীষিকাপূর্ণ। দীপক মনে মনে ভাবল, এই বন্দি অবস্থা থেকে কে তাকে মুক্তি দেবে? ঝোঁকের মাথায় এইভাবে অতগুলো শত্রুর সাথে মুখোমুখি দাঁড়ানো তার ভুল হয়েছিল, সে কথা সত্যি, কিন্তু তখন ওটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে যেন একটু কষ্ট হচ্ছে দীপকের। দপদপ করছে কপালের রগ দুটো, শরীরের সর্বত্র একটা ক্লান্ত অবসাদ। মৃত্যু যেন অক্টোপাসের মতো অষ্টবাহু দিয়ে তাকে জড়িয়ে ধরতে আসছে। বন্ধ ঘরের বায়ুতে শ্বাসকষ্টে সে হয়তো জ্ঞানহীন হয়ে পড়বে, তারপর ঢলে পড়বে মৃত্যুর কোলে। কেউ জানবে না, শুনতেও পাবে না তার দেওয়ালের গায়ে মাথা কুটে ফিরে আসা আর্তচিৎকার। আর যদি বা কেউ দেখে, তা হয়তো ওইসব শত্রুপক্ষের লোকেরা যারা তার দুর্দশা দেখে দাঁত বের করে হাসবে, বিদ্রূপের হাসি। তবে কি সুদূর বর্মার বুকে এসে একটা দস্যু দলের চক্রান্তে প্রাণ হারাবে সে? সারা ভারত বিখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জির এমন পরাজয় হবে? কথাটা মনে হতেই অদ্ভুত একটা উত্তেজনা স্রোত যেন বয়ে গেল তার সারা দেহের মধ্যে দিয়ে। প্রচণ্ড একটা আশার জোয়ার তার মনের সব হতাশাকে ভাসিয়ে নিয়ে গেল। বাঁচবার নতুন প্রেরণা পেয়ে যেন সবল হয়ে উঠল ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। বাঁচতে তাকে হবে, বিপদে সাহস হারালে চলবে না। ঘরের মধ্যে যে লোকটা পাহারায় ছিল সে বাইরে বোধহয় সঙ্গীদের সঙ্গে গল্প করতে ব্যস্ত। যে নিরেট শক্ত দেওয়াল দিয়ে দীপক চ্যাটার্জিকে ঘেরা আছে, তা থেকে তার বের হওয়ার যে উপায় নেই তা সে জানে। দীপক ভাবল, স্বচ্ছ দেওয়ালটি রিভলভারের গুলি প্রতিরোধ করতে পারে, সে কথা সত্যি, কিন্তু জোরে ধাক্কা দিলে কেমন হয়? প্রাণপণে দেহের সমস্ত শক্তি একত্রিত করে ও দেওয়ালের ওপর চাপ দিল, কিন্তু বৃথা চেষ্টা। দেওয়ালটা যেন পাথরের তৈরি। হতাশ হয়ে দীপক চারিদিকে চেয়ে দেখতে লাগলো যদি কোনো উপায় পাওয়া যায়। অনেকক্ষণ অনুসন্ধান করেও কোনো উপায় পেল না দীপক। ক্লান্তিতে ওর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। এবার ও ঘরের মেঝেটা পরীক্ষা করতে লাগলো। মেঝেতে পুরো ধুলো জমে আছে। জোরে জোরে মেঝেতে পা ঠুকে দেখল কোথাও ফাঁপা আছে কিনা, কিন্তু মেঝে শক্ত সিমেন্টের তৈরি, লোহার মতোই কঠিন। ধুলো সরিয়ে দেখতে দেখতে নজরে পড়ল এক জায়গায় একটা বল্টুর মতো কি যেন মাথা উঁচু করে রয়েছে। দীপক প্রাণপণে সেটাতে চাপ দিল, কিন্তু না, সেরকম কিছুই হলো না। সিমেন্টের সাথে গাঁথা বল্টুটা কোনো কাজেই লাগে না। হঠাৎ কি যেন তার মনে হলো, চারিদিকে একবার ভালো করে চেয়ে বল্টুটার চারপাশে তার পকেটের জাপানি ছোড়াটা দিয়ে কুটতে শুরু করে দিল দীপক। কিছুক্ষণ চেষ্টার ফলে বল্টুটার মাথা আরও চার দিয়ে উঠল। এবার সে দাঁড়িয়ে জুতোশুদ্ধ পা দিয়ে সেটার ওপর প্রাণপণে চাপ দিল। একটা ঘর ঘর শব্দ হলো, আর প্রায় সঙ্গে সঙ্গে দীপক শুদ্ধ মেঝের খানিকটা অংশ নিচের দিকে নেমে চলল। দীপক জানে না এই নামার শেষ কোথায়, পাতালপুরীর কোন অজানা গর্তে সে মিলিয়ে যাবে কে জানে।
দীপকের চোখে ধীরে ধীরে আঁধারটা সহ্য হয়ে এসেছে। বুঝতে পারল সে পাতালপুরীর একটা ঘরে রয়েছে। বুকটা উত্তেজনায় ধকধক করে উঠল তার। পকেট থেকে একটা পেন্সিল টর্চ বের করে আলো ফেলল। দেখল সামনে একটা বিরাট গহ্বর। দীপক বুঝতে পারল যে সেটা গোপন সুড়ঙ্গের প্রবেশমুখ। দীপক ভাবল, কে জানে কোথায় গিয়ে শেষ হয়েছে এই সুড়ঙ্গ, না জানি কোন বিভীষিকা লুকিয়ে আছে এর মধ্যে। কিন্তু না এগিয়েই বা সে কি করবে? চুপ করে বসে থাকলে তো আর মুক্তি পাওয়া যাবে না। হাতের আলোটা ফেলে এগিয়ে চলল দীপক। কি অসম্ভব অন্ধকার, বন্ধ বাতাসের গুমোট গন্ধ চারিদিকে। পথ যে কোথায় শেষ হয়েছে বুঝবার উপায় নেই। দীপকের মনে হলো গুহাটা যেন যেন একটা মুখ ব্যথিত ভয়ঙ্কর সরীসৃপের মতো। কিছু দূর যাবার পর দীপক বুঝতে পারল পথটা গিয়ে শেষ হয়েছে অপর একটি ঘরে। কিন্তু এ কি? ঘরের মধ্যে একজন লোক বসে আছে। তার হাতে উদ্যত পিস্তল, কোমরে একটা ছোড়া গোজা, আর লোকটার সারা মুখে যেন একটা হিংস্র অভিব্যক্তি। মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে মার্জারের মতন লৌহ পদে দীপক এগিয়ে গেল। তারপর আচমকা লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল। লোকটা প্রস্তুত ছিল না। দীপক জুজুৎসুর একটা প্যাঁচে ওকে কাবু করে মুখে একটা রুমাল গুজে দিল। তারপর বলল, বাইরে বেরোবার পথ দেখাও, নাহলে এক গুলিতে তোমাকে শেষ করতে এতটুকু ভাববো না। দীপক দেখল লোকটার বাঁ কপালে বিরাট একটা ক্ষতচিহ্ন। তার ছুরির ফলার মতো ধারালো দৃষ্টিটা যেন রক্তের নেশায় উদগ্র। লোকটা উঠে অগ্রসর হল। দীপক ওর পিছু নিল। ঘরের শেষে একটা দরজা। লোকটা দরজাটা খুলে দিল। দীপক লোকটির দিকে চেয়ে বলল, তুমি আমার মুক্তিদাতা, তাই এবারের মতন তোমায় কিছু বললাম না। আশা করি খুব শিগগির আবার দেখা হবে। বিদায়। দীপক যখন পথে পা দিল তখন দিক চক্রবালের প্রান্তে অরুণোদয়ের সূচনা দেখা দিয়েছে। গাছের পাতার ফাঁকে ফাঁকে প্রভাতী রৌদ্রাভা দেবতার আশিসের মতো ঝরে পড়তে শুরু করেছে। মিস্টার পট্টভীর বাড়ি থেকে রতনলাল যখন তার ফ্ল্যাটে ফিরে এলো তখন রাত 2টো বেজে গেছে। দীপক তখনও ফেরেনি। রতন এবার বেশ চিন্তিত হলো। তার মাথার মধ্যে অজস্র চিন্তা যেন জট পাকাচ্ছে। বাথরুমে গিয়ে হাত পা মুখ ধুয়ে একটু ঠান্ডা হলো সে। তারপর খাটের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে ঢলে পড়ল ঘুমের কোলে। স্তব্ধ রাত্রির কালো প্রহর গড়িয়ে চলল। কতক্ষণ ঘুমিয়েছিল রতন জানে না। ঘুমের ঘোরটা যেন অনেকটা কমে এলো কেমন একটা অদ্ভুত মিষ্টি গন্ধে। রতন নাকের ওপর একটা নরম স্পর্শ অনুভব করল। হাত দিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিতেই সে বুঝতে পারল কেউ তার নাকের ওপর ক্লোরোফর্মে ভেজা একটা তুলোর প্যাড চাপা দিয়েছিল। মাথার মধ্যে ক্লোরোফর্মের ঘোরটা তখনও যেন সম্পূর্ণ কাটেনি। আর তারই মধ্যে শোনা গেল ঘরের মধ্যে অস্পষ্ট পদশব্দ, যেন লঘু পদে ইতস্তত কেউ ঘুরে বেড়াচ্ছে। বালিশের তলা থেকে সাইলেন্সার লাগানো অটোমেটিক রিভলভারটা তুলে নিল রতন। সেফটি ক্যাচটা অন করে ট্রিগারে আঙুলটা ঠেকিয়ে এগিয়ে চলল যেদিক থেকে শব্দটা আসছিল সেই দিকে। হঠাৎ একটা পেন্সিল টর্চ জ্বলে উঠল। রতন লক্ষ্য করল ঘরের মধ্যেকার টেবিলের সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে। তারা ড্রয়ারের মধ্যে কি যেন খুঁজছে বলে মনে হলো। রাগে রতনের ব্রহ্মরন্ধ্র পর্যন্ত যেন জ্বালা করে উঠল। রিভলভারটা ওদের দিকে নির্দেশ করে ধরে আদেশের সুরে সে বলে উঠল, যেখানে দাঁড়িয়ে আছিস
চুপচাপ দাঁড়িয়ে থাক বাছাধনেরা। একটু নড়বার চেষ্টা করলেই তোদের কুকুরের মতন গুলি করে মারতে কিন্তু দ্বিধা করব না। আলোটা ততক্ষণে নিভে গেছে। অন্ধকারে সামনের দিকে দৃষ্টি চলে না। লোক দুটো জানলার দিকে ছুটে গেল বলে মনে হলো। অন্ধকারের মধ্যেই রতন ট্রিগারের চাপ দিল। একটা অস্ফুট আর্তনাদ শোনা গেল। রতন ছুটে গেল সুইচ বোর্ডের কাছে। সুইচ টিপতেই ঘরটা আলোতে উদ্ভাসিত হয়ে উঠল। দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই। টেবিলের ড্রয়ার এবং আলমারি খোলা, আর ঘরের মধ্যে পড়ে রয়েছে কয়েক ফোঁটা রক্ত, আর রক্তের ফোঁটাটার কিছুটা পরেই পড়ে রয়েছে একটা কাগজ। রতন কৌতূহলী হয়ে ছুটে গেল। কাগজটার ভাঁজ খুলে পড়তে শুরু করল। সেটা বার্মিজ ভাষায় লেখা একটা চিঠি। তাতে লেখা, শেখজি ও মংলু, তোমরা দুজনই আজ রাত 3টে রতনলালের ফ্ল্যাটে ঢুকে ওকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ওর ড্রয়ার ও আলমারিটা খুঁজে তার মধ্যে থেকে মূর্তিটি ও কাগজপত্রগুলো নিয়ে আসবে। ফ্ল্যাটের সব চাবি 11 নম্বরের কাছেই পাবে। কাজটা যত দ্রুত সম্ভব হাসিল করবার চেষ্টা করবে। তারপর তোমরা ওগুলো নিয়ে নিউ চায়না কেবিনে আমার সঙ্গে আগামীকাল দেখা করবে। তোমাদের প্রাপ্য টাকাও ওইখানেই পাবে। ইতি বাজ পাখি। অনিতার চোখে কিছুতেই ঘুম আসছিল না। কখনো শুয়ে, কখনো বসে, কখনো বা পায়চারি করে সে সময় কাটাচ্ছিল। বাইরে তরল জ্যোৎস্না ক্রমেই মলিন হয়ে আসছে, আর সেই সঙ্গে সঙ্গে তার মনও যেন বিষণ্ণ হয়ে উঠেছিল। তার বাবার মৃত্যু এবং তারপরের অজস্র ঘটনা যেন তার চোখের উপর দিয়ে একে একে ভেসে উঠছিল। সে মনে মনে ভাবতে লাগলো, এই দুর্ধর্ষ এবং বেপরোয়া দস্যু দলের হাত থেকে সে কি আত্মরক্ষা করতে পারবে? যে মূর্তিটি এবং কাগজপত্রগুলোর জন্য তার বাবার মৃত্যু হলো, তা কি সে নিজের কাছে রেখে ভালো করেছে, নাকি রতনের কাছে দিয়ে এলে সে অনেকটা নিরাপদে থাকত? নিদারুণ অবসাদে শরীর ভেঙে পড়বার উপক্রম হলেও এইগুলি তার নিদ্রার পথে ব্যাঘাত ঘটাচ্ছিল। ঘরের মধ্যে নিকষ কালো অন্ধকার। অনেকক্ষণ এপাশ ওপাশ করে সবে চোখ দুটো বুজে এসেছে, হঠাৎ অনিতার ঘুম ভেঙে গেল। বাইরে থেকে কে যেন দরজায় আঘাত করছে। অনিতা উঠে বসল। জানলার উপাশে একটা ছায়া মূর্তি। বাইরে থেকে কে যেন ঘরের ভিতরে প্রবেশ করবার চেষ্টা করছে। ভয়ে অনিতার বুক ঢিপ ঢিপ করতে লাগলো, যেন এক্ষুনি শ্বাসরোধ হবে। বহু কষ্টে বিছানার উপর বসে ভয়ে কম্পিত স্বরে সে প্রশ্ন করল, কে? উঠবার বহু চেষ্টা করেও অনিতা উঠতে পারল না। একটা বিদ্যুতের স্পার্ক লেগে যেন তার সর্বাঙ্গ আড়ষ্ট হয়ে গেছে। এমন সময় জানালার গড়াতটা বেঁকিয়ে ঘরে প্রবেশ করল একটি লোক। তারপর গিয়ে দরজাটা খুলে দিল ধীরে ধীরে। পর মুহূর্তেই দরজা দিয়ে যে লোক দুটি প্রবেশ করল, তাদের দেখবার সৌভাগ্য অনিতার ছিল না। সে তখন অচৈতন্য। অনিতার নিষ্পন্দ দেহকে বয়ে নিয়ে গিয়ে লোকটা মোটরে তুলে তারা যখন স্টার্ট দিল, তখনও পূর্বাকাশে উদার আলোকরেখা দেখা দেয়নি। গল্পপটের গল্পের আসর আজ এই অবধি। খুব শিগগিরই দেখা হচ্ছে এই গল্পেরই তৃতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। আজকের গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থাকো, শুনতে থাকো গল্পপট। ক্লান্ত দিনের শেষে একটা গল্প হয়ে যাক